আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করতে যাচ্ছি। আপনারা অবশ্যই জানেন এবং আশা করি আপনারা বুঝে গেছেন যে আমরা আজকে কোন বিষয়ে আলোচনা করতে গিয়েছি। তো যা হোক, আজকে শুরু করছি। আজকে আমরা আলোচনা করব গ্রামারের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় টেন্স বা ক্রিয়ার কাল নিয়ে। আপনারা জানেন যে ভয়েস চেঞ্জ, ন্যারেশন, রাইট ফর্ম অফ ভার্ব থেকে শুরু করে কমপ্লিটিং স্টোরি, কম্পোজিশন, প্যারাগ্রাফ সব ক্ষেত্রেই আমাদের টেন্সের ব্যবহার লক্ষণীয়। তাই আজকে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়েই ফোকাস করতে চাই। ক্রিয়ার কাল বা সময় কি টেন্স বলা হয়। কোনো কাজ কখন সম্পন্ন হবে, কখন সম্পন্ন হয়েছিল, হবে বা হয়েছিল বা হচ্ছে তা বোঝাতে টেন্স ব্যবহৃত হয়। এখন টেন্সকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়েছে। আমি সহজে বোঝানোর জন্য টেন্সের একটি লিস্ট তৈরি করছি। টেন্স প্রথমত প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই টেন্সের পুরো ভিডিওটাকে তিনটি পর্বে ভাগ করেছি। প্রথম পর্বে আমি শুধুমাত্র প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করব, দ্বিতীয় পর্বে পাস্ট টেন্স এবং তার পরবর্তী পর্বে ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব। তাহলে আজকে কথা না বাড়িয়ে শুরু করছি। প্রেজেন্ট টেন্সকে আবার চারটি ভাগে ভাগ করা হয়েছে। ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। আপনারা একটু লক্ষ্য করুন, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে স্ট্রাকচার অফ টেন্স, এক্সাম্পল অফ টেন্স এবং অবজেক্টটা কি, যেটা স্টুডেন্টের বেশিরভাগই ভুল হয়ে থাকে। অবজেক্ট সম্পর্কে তাদের একটা ভুল ধারণা আছে। অবজেক্ট আর এক্সটেনশন দুটো আলাদা জিনিস, সেটা আমি আপনাদের পরে বুঝেছি। এখন আমি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আসি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হচ্ছে সাধারণভাবে যে কাজটা বর্তমান সময় হইতেছে এরকম বোঝায়, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। একটা উদাহরণ দিলে আপনাদের সম্ভবত ক্লিয়ার হবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের তিনটি উদাহরণ দিচ্ছি। আই রিড আ novel, she eats rice, he goes to school। মানে তিনটি উদাহরণ দিয়ে আমরা একটি স্ট্রাকচার এসে উপনীত হতে পারি। তা হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্বের
বেস ফর্ম বা বেস ফর্মটাকে কিন্তু আমরা দুই নামে চিনি, বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম একই কথা। বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এখন এই যে মূল ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে এই মূল ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস যোগ হবে। যেমন শি ইটস রাইস, এখানে এস যোগ হয়েছে, আর হি গোজ টু স্কুল, এখানে ইএস যোগ হয়েছে। আশা করি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের তিনটি উদাহরণ দিচ্ছি। আই অ্যাম রিডিং আ novel. He is going to school. You are having your breakfast. এখানে তিনটি উদাহরণ থেকে একটি স্ট্রাকচারে আমরা আসতে পারি, তা হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্ব এর বেস ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। মূল ভার্বের বেস ফর্মের আগে এম বা ইজ অথবা আর, তারপরে মূল ভার্বের বেস ফর্ম হবে। এখন এই অবজেক্টের সাথে এক্সটেনশন। আশা করি তোমাদের কাছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা মোটামুটি ক্লিয়ার হয়েছে। এখন আমরা আসি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের তিনটি উদাহরণ দিচ্ছি। He has done this work. I have read a novel. Karim has gone to school. তো এই তিনটি উদাহরণ থেকে আমরা একটা স্ট্রাকচার পাই যে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট participle form plus object plus extension। তো এখানে আমরা খেয়াল করি, প্রথমে সাবজেক্ট, এই করিম সাবজেক্ট, হ্যাভ বা হ্যাজ, করিম যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে
হ্যাজ হবে, আর বাকি সব ক্ষেত্রে হ্যাভ হবে। এটা তোমাদের সবসময় মাথায় রাখতে হবে। তো তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম গো, গো এর পাস্ট পার্টিসিপল ফর্ম গান, গো ওয়েন্ট গান। তারপরে অবজেক্ট, এই স্কুল এখানে অবজেক্ট না, এখানে স্কুল হচ্ছে এক্সটেনশন। আমি তোমাদের অবজেক্ট আর এক্সটেনশনের ধারণাটা পরে ক্লিয়ার করছি। এখন আশা করি তোমাদের পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে মোটামুটি ধারণাটা ক্লিয়ার হয়েছে। এরপর আসছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের তিনটি উদাহরণ দিচ্ছি আমি তোমাদের। I have been reading a book for 2 hours. I have been reading a book for 2 hours. তারপরে he has been doing this work since morning. You have been reading this novel since morning. এখন এই তিনটি উদাহরণ থেকে আমরা একটা স্ট্রাকচার দাঁড়া করতে পারি। সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস বিন প্লাস মূল ভার্ব এর বেস ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এখন উদাহরণের সাথে আমি তোমাদের স্ট্রাকচারটা মিলিয়ে দিচ্ছি। সাবজেক্ট, আই সাবজেক্ট, হ্যাভ বা হ্যাজ। আই যেহেতু ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার তাই এখানে হ্যাভ ব্যবহৃত হয়েছে। তারপরে বিন, মূল ভার্বের সাথে, মূল ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি, মূল ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি, অবজেক্ট, এই অবজেক্ট, আর এই ফর 2 hours হচ্ছে এক্সটেনশন। এখানে ফর বা সিন্স দুটো শব্দ আছে, এই দুটো শব্দ নিয়ে আমি তোমাদের পরে ফোকাস করছি। তো আশা করি স্ট্রাকচার অনুযায়ী তোমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা সম্পর্কে মোটামুটি একটা ধারণা ক্লিয়ার হয়েছে। এখন আমি আসছি ফর আর সিন্সের আলোচনায়। ফর অর্থ যাবত, আর সিন্স অর্থ থেকে। আমরা সাধারণত বলি যে করিম একটি স্কুলে পড়তেছে 2 বছর যাবত। 2 বছর যাবতের ক্ষেত্রে আমরা ব্যবহার করি ফর 2 years। আবার বলি যে করিম 2006 সাল থেকে এই স্কুলে পড়তেছে, তখন আমরা বলি যে 2006 সাল থেকে।
since 2006 since 2006 কোনো নির্দিষ্ট একটি সাল বা নির্দিষ্ট একটি তারিখ বা নির্দিষ্ট কিছু বোঝাতে চাইলে আমরা ব্যবহার করি সিন্স। আর অনির্দিষ্ট জ্ঞাপক 2 ঘন্টা যাবত, 5 ঘন্টা যাবত, এতদিন যাবত, এত সপ্তাহ যাবত, এত মাস যাবত, এত বছর যাবত, এসব বোঝাতে আমরা ফর ব্যবহার করে থাকি। তো আশা করি তোমাদের সিন্স আর ফরের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তারপরে আসি, আমি প্রথমে বলছিলাম অবজেক্ট এবং এক্সটেনশন দুটোর মধ্যে একটা পার্থক্য আছে এবং এটা নিয়ে স্টুডেন্টদের মধ্যে একটা ভুল ভ্রান্তি তৈরি হয়। এখন আমি সেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। অবজেক্ট হচ্ছে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই অবজেক্ট। তখন অনেক স্টুডেন্ট চিন্তা করে, অনেক সময় তো কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর কোনো পাওয়া যায় না, তখন তারা যেটা বাড়তি অংশ থাকে সেটাকেই তারা অবজেক্ট ধরে নেয়। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। এখন যদি ফ্লাইকে প্রশ্ন করা হয় যে পাখি কি ওড়ে, পাখি বার্ডস পাখি আর ফ্লাই ওড়ে, তাহলে পাখি কি ওড়ে, কোনো উত্তর আসে না। তাহলে অনেক সময় স্টুডেন্টরা ইন দ্য স্কাইকে অবজেক্ট হিসেবে ধরে নেয়, কিন্তু এটা অবজেক্ট নয়, এটা অবজেক্ট হবে না, এটা হচ্ছে এক্সটেনশন, বাক্যের বাড়তি অংশ। তো আমি একটা অবজেক্টের একটা উদাহরণ দিচ্ছি, আই ইট রাইস। আমি কি খাই, কি বা কাকে দ্বারা, কি বা কাকে দ্বারা, প্লিজ এটা বেশি করে ফোকাস করবেন। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি কোনো উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কর্ম, বাংলায় কর্ম এবং ইংলিশ হচ্ছে অবজেক্ট। আর যদি কোনো উত্তর না পাওয়া যায় যে অপশনটা থাকবে সেটা হচ্ছে এক্সটেনশন। আই ইট রাইস, আমি খাই ভাত। প্রশ্ন করা যায় আমি কি খাই, উত্তর আসে ভাত, তাহলে ভাত মানে রাইস। তাহলে এই রাইস হচ্ছে অবজেক্ট, এখানে রাইস হচ্ছে অবজেক্ট। এখন আশা করি আমি এক্সটেনশন এবং অবজেক্টের ধারণাটা মোটামুটি ক্লিয়ার করতে পেরেছি। এখন এক নজরে টেন্সটা নির্ণয় করার কৌশল আমি আলোচনা করছি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটি টেন্সের একটি বিশেষ বৈশিষ্ট্যমূলক কথা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট। হ্যাবিচুয়াল ফ্যাক্ট যেমন দ্য আর্থ moves around the sun। এখানে এরকম যদি কোনো বাক্য থাকে তাহলে এটা অলওয়েজ সব সময়, এটা অন্য কোনো টেন্সে যাওয়ার কোনো সুযোগই নেই। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, অলওয়েজ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স।
তারপরে হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অভ্যাসগত কর্ম, যেসব জিনিস অভ্যাসগত কর্ম, যেমন মাই মাদার reads the holy Quran every day. এখানে হ্যাবিচুয়াল ফ্যাক্ট, আমার মা প্রতিদিন পবিত্র কোরআন পাঠ করে। এখানে প্রতিদিন মানে এটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট, এটা একটা অভ্যাসগত কর্ম, তাই এই সব ক্ষেত্রে সবসময় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, একটা বাক্যকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে না প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে বা প্রেজেন্ট পারফেক্ট হবে নাকি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, তা বোঝার একটা উপায় হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সহজ উপায়। আমি একটা বাক্য দিয়ে চারটা টেন্সই বোঝানোর চেষ্টা করছি। আই ইট রাইস, এখানে সাবজেক্ট প্লাস মূল ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট, এখানে এটা অবজেক্ট কিন্তু এখানে এক্সটেনশনও থাকতে পারতো, কিন্তু আমি অবজেক্ট দিয়েই বোঝালাম। এখানে আই ইট রাইস, এখানে সহজে বুঝতে হবে। তোমার যখন একটা বাক্য থাকবে তখনই চারটা স্ট্রাকচার মাথার ভিতরে নিয়ে আসবা। প্রেজেন্ট ফর্ম দেখলেই চারটা স্ট্রাকচার মাথার ভিতরে নিয়ে আসবা। সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট স্ট্রাকচার, প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। এখন এখানে দেখো বসাও সাবজেক্ট, আর এটা হচ্ছে মূল ভার্বের বেস ফর্ম, আর এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এটা কোন টেন্সের ভিতরে যায়? অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ভিতরে। তাহলে আই ইট রাইস, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ক্লিয়ার? এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স লিখছি, আই অ্যাম ইটিং রাইস। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণটা, কিন্তু তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আগেই চিন্তা করবে না, আগে স্ট্রাকচারটা বসাইতে হবে। আই সাবজেক্ট, ড্যামিজার বিভার, এটা হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি, আর এটা হচ্ছে অবজেক্ট, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তোমাদের সবসময় মাথায় রাখতে হবে যে একটি বাক্য দেখলেই সেটা নিয়ে কল্পনা করতে হবে, সেটাকে স্ট্রাকচার অনুযায়ী বসাতে হবে, তারপর দেখতে হবে কোন স্ট্রাকচারের সাথে মিল রয়েছে, সেটাই হচ্ছে সেই টেন্সের। যাক, তারপরে আমি আসি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। I have eaten rice, এখানে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। অবজেক্টের সাথে এক্সটেনশনও থাকতে পারতো, আমি আগেই বলেছি। তারপরে এরকম ভাবে থাকলেই তোমার প্রথমে কল্পনা করতে হবে স্ট্রাকচার ছাড়া আর কোনো উপায় নেই। স্ট্রাকচার কল্পনা করতে হবে, তারপরে স্ট্রাকচার অনুযায়ী তোমার এই সেন্টেন্সটিকে কল্পনা করতে হবে। ফার্স্টে তুমি এই সেন্টেন্সের কোনটা কোন জিনিস, এটা সাবজেক্ট, এটা হ্যাভ ভার্ব, এটা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা হচ্ছে অবজেক্ট। তারপর তুমি চিন্তা করবা যে কোথায় পড়ছি, সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হ্যাভ বা হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট, তাহলে তোমার মাথায় এসে বলবে যে এটা তো পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, তারপরে আসি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। I have been doing this work
for 2 hours। এখন এটাকেও তোমার স্ট্রাকচারে নিতে হবে। এটা হচ্ছে সাবজেক্ট, এটা হ্যাভ বা হ্যাজ, এটা বিন, তারপর মূল ভার্বের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট, তারপর ফর বা সিন্স, তারপরে এক্সটেনশন। এখন তোমাকে চিন্তা করতে হবে যে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস বিন প্লাস অবজেক্ট প্লাস ফর বা সিন্স প্লাস অবজেক্ট এক্সটেনশন, এটা কোন টেন্সের স্ট্রাকচার? তাহলেই তোমার মাথায় আসে পড়বে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। তাহলে তুমি সহজে টেন্সটা নির্ণয় করতে পারবে। আমি একটু পার্সোনাল ধারণাটা ক্লিয়ার করছি, কারণ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে মূল ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের সাথে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমি সংক্ষেপে লিখে দিচ্ছি পিআইটিতে মূল ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে, এস বা ইএস যোগ করতে হবে, আর বাকি অংশের মতোই থাকবে। তাহলে তোমাদের আজকের আলোচনার বিষয়টা এখানেই শেষ। তোমরা টেন্সটাকে নিয়ে খুব বেশি গবেষণা করতে হবে, আর টেন্সটাকে জটিল করে ভাবার কিছু নেই। টেন্সটা একটা খুবই ইজি জিনিস, যদি খুব সহজ এটাকে চিন্তা করা যায়। তো আজকে এ পর্যন্তই। সবার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে, আর আশা করি সবাই সবাই বুঝতে পেরেছো যে টেন্সটা মূলত আসলে কি। আর আজকে এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম।